আচ্ছা, তাহলে প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ এদের কোষ প্রাচীর গঠিত সেলুলোজ দিয়ে কিন্তু না। কি দিয়ে গঠিত বলা হচ্ছে? এদের কোষ প্রাচীর গঠিত হলো মিউকোপ্রোটিন বা মিউরিন দিয়ে। এগুলা মেডিকেল এডমিশনে অনেক সময় আসে, মিউকোপ্রোটিন বা মিউরিন দিয়ে। মিউকোপ্রোটিন বা এর অপর নাম হলো মিউরিন, সংক্ষিপ্ত নাম। আরেকটা নাম আছে, হ্যাঁ, আরেকটা নাম হলো পেপটাইডোগ্লাইকেন। আরেকটা নাম হলো পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন। এখন একটু জানি এই জিনিসগুলো আসলে কি। যে যেটা মিউকোপ্রোটিন বলা হয় আর কি, হ্যাঁ। তো মিউকো কথাটা হলো অর্থ হলো শর্করা, আর প্রোটিন তো জানোই, তাই না? প্রোটিন হলো হ্যাঁ, আমিষ বলা হয়। এর আরেকটা বাংলা আছে, প্রোটিনের আরেকটা বাংলা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিনের আরেকটা বাংলা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটা হলো জীবদেহ গঠনের সবথেকে বেশি ভূমিকা রাখে, তাই এর বাংলা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, তাই না? অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত প্রোটিন, ঠিক আছে? তাহলে যখন সর্বোচ্চ 100টা অ্যামাইনো অ্যাসিড থাকে তখন সেটাকে আমরা বলতে পারি প্রোটিন। 100টি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড নামকরণটা কেন হয়েছে বলো তো? অ্যামাইনো অ্যাসিড নামকরণটা কেন হয়েছে বলতে পারবা? বলতে পারবা? অ্যামাইনো অ্যাসিড কাছাকাছি হয়েছে, ধন্যবাদ। তুমি বলো। কাছাকাছি বলতে পারার জন্য কিন্তু পুরস্কার দেওয়া উচিত, হ্যাঁ। পুরস্কার আছে, আমি ফিডব্যাক নেওয়ার সময় তোমার পারলে পুরস্কার দেবো। সেকেন্ড ইয়ারতে তো দেওয়া হয় পড়া পারলে, তো এই জন্য মাঝে মধ্যে চকলেট থাকে আর কি। আর কেউ বলতে পারবা? আকাশ, তুমি কাছাকাছি বলতে পেরেছো না তোমার? আচ্ছা, দেখো যে অ্যামোনিয়া বললো, যেটা আসলে অ্যামিন থাকে, এই যে অ্যামিন, এই যে অ্যামিন গ্রুপ, হ্যাঁ। এখানে একটা এই যে অ্যামিন গ্রুপ আছে না, এই যে অ্যামিন আছে, এই যে অ্যামিন, তাহলে অ্যামাইনো অ্যাসিড, অ্যামিন যুক্ত অ্যাসিড, এটা কি অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? তাহলে অ্যামিন যুক্ত অ্যাসিড, তাই না? অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। আর এই অ্যামিনটা আবার নামকরণ কেন হয়েছে? অ্যামিনটা আবার নামকরণ কেন হয়েছে? বলো দেখি, অ্যামিনটা নামকরণের কারণ। আচ্ছা, অ্যামিন নামকরণ হচ্ছে আসলে অ্যামিনটা আবার তৈরি হয় অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়া থেকে অ্যামিন তৈরি হয়েছে, হ্যাঁ। অ্যামোনিয়ার আবার বাংলা অর্থ কি বলতো? দুর্গন্ধ। অ্যামোনিয়ার বাংলা অর্থ দুর্গন্ধ। আচ্ছা, তাহলে এরপর দেখো পেপটাইডোগ্লাইকান, হ্যাঁ। পেপটাইডোগ্লাইকান, গ্লাইকান মানে শর্করা, পেপটাইডো মানে প্রোটিন। শর্করা আর প্রোটিন দিয়ে গঠিত। শর্করা আর প্রোটিন। শর্করা আর প্রোটিন। এরপরে দেখো ফানজাইদের ক্ষেত্রে, ফানজাই মানে তো জানো, তাই না? ছত্রাক। ফানজাই মানে কি? ছত্রাক। এদের কোষ প্রাচীর গঠিত হয় কাইটিন দিয়ে। এদের কোষ প্রাচীর গঠিত হয় কাইটিন দিয়ে। কাইটিন একটা হোমোপলিস্যাকারাইড, একটা পলিস্যাকারাইড।
এখন বলো তো প্রথমে যে কাইটিন নামকরণ কেন হলো, কাইটিনের বাংলা অর্থ কি? কাইটিনের বাংলা অর্থ কি হবে? কাইটিনের বাংলা অর্থ আচ্ছাদিত বা খোলক। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছাদিত বা খোলস। এটা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে এইটা বাইরের দিকে, আর্থ্রোপোডার বাইরের দিকটাতে এই উপাদান থাকে, তাহলে খোলক তৈরিতে বাইরের দিকেও আবরণ তৈরি করতে ব্যবহৃত হয়, তাই এটা আচ্ছাদিত। তাই এর বাংলা অর্থ আচ্ছাদিত। হ্যাঁ, ব্যবহৃত হয় বেশি। তবে হোমোপলিস্যাকারাইড মানে কি? হোমো মানে সদৃশ, হোমো মানে সদৃশ, পলি মানে বহু, স্যাকারাইড মানে হলো গ্লুকোজ বা চিনি, বহু চিনির অণু, কিন্তু সবগুলাই সেম, সবগুলাই হলো সেম। কাইটিনের মূল যে একক সেটা কিন্তু গ্লুকোসামিন, গ্লুকোসামিন, গ্লুকোসামিন। কাইটিনের মূল একক, অসংখ্য গ্লুকোসামিন দিয়ে কাইটিন গঠিত। তো গ্লুকোসামিন নামকরণ হয়েছে কেন? গ্লুকোসামিন নামকরণ হয়েছে এই কারণে যে দেখো যেমন গ্লুকোসামিন নামকরণের কারণ, গ্লুকোসামিন হলো গ্লুকোসামিন নামকরণের কারণ হচ্ছে এই জিনিসটা আসলে একটা গ্লুকোজের গঠন, কিন্তু এই গ্লুকোজের সাথে একটা অ্যামিন গ্রুপ আছে, এই জন্য নাম গ্লুকোসামিন। গ্লুকোসামিন, গ্লুকোজের সাথে অ্যামিন আছে। তো এইভাবে অসংখ্য একই জিনিস, হোমো মানে সদৃশ, এরকম অসংখ্য গ্লুকোসামিন 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 থাকে, থেকে তৈরি করে হচ্ছে প্রায় 500টি, থেকে তোমার হচ্ছে তৈরি করে কাইটিন, তৈরি করে কি কাইটিন। তার মানে এগুলো অসংখ্য, অসংখ্য মানে আমি এন দিতে পারি, এন এর মানে অসংখ্য, এটাকে আমি বলবো কাইটিন, এর নাম হলো কাইটিন, এর নাম কি কাইটিন। বুঝতে পেরেছো? এরপরে দেখো যে শৈবালের কোষ প্রাচীর, শৈবালের কোষ প্রাচীর কি কি দিয়ে গঠিত? শৈবালের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? শৈবাল এগুলো কিন্তু কাইটিনটা মেডিকেলের পিছনে অনেকবার আসছে। হ্যাঁ, এই যে এটা স্টার চিহ্ন দাও, এটা মেডিকেলের পিছনে অনেকবার আসছে, বেশ কয়েকবার আসছে, বুঝছো? পঞ্চায়েত মেডিকেল অ্যাডমিশনে সাধারণত যে কোশ্চেনগুলো দেওয়া হয় সেটা হলো যেগুলো হলো মানুষের রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। অনেক ফানজাই আমাদের রোগ সৃষ্টি করে, স্কিন ডিজিজ করে। হ্যাঁ, এই জন্য এই ফানজাই থেকে বেশি কোশ্চেন হয়। স্যার কাইটিন আর হোমোপলিস্যাকারাইড কি? ও মানে কাইটিন আর না, কাইটিনটার বৈশিষ্ট্য হলো হোমোপলিস্যাকারাইড, মানে এখানে যে গ্লুকোজগুলো আছে, এই যে এই গ্লুকোসামিনগুলো আছে, সবগুলা এই জিনিস দিয়েই গঠিত, এর মধ্যে অন্য কিছু আর মিক্সচার নাই, এর মধ্যে অন্য কিছু মিক্সচার নাই। আচ্ছা, তাহলে শৈবালের দেখো, শৈবালের হলো গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড। শৈবালের হলো গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড, এই দুইটা জিনিস দিয়ে গঠিত পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড।
তাহলে এখানে গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে কিন্তু ওই গ্লুকোজ বা শর্করা, হ্যাঁ। প্রোটিন তো আগেই জেনেছো। তাহলে এই তো গ্লাইকো আর এই হলো প্রোটিন। আর পলিস্যাকারাইড আগে জানলাম, হ্যাঁ, বহু সংখ্যক শর্করা, অসংখ্য শর্করা মিলে পলিস্যাকারাইড। তো এখানে পলিস্যাকারাইড সম্পর্কে আরেকটা জিনিস জানতে হবে, পলিস্যাকারাইড আবার দুই ধরনের হয়, হ্যাঁ। এই তথ্যগুলো জানার পরে তারপরে তোমার কোষটা ভালো বুঝতে পারবে। তাহলে একটাকে বলা হয় যে গাঠনিক পলিস্যাকারাইড বা স্ট্রাকচারাল পলিস্যাকারাইড বলা হয়, হ্যাঁ, গাঠনিক বা স্ট্রাকচারাল। গাঠনিক বা স্ট্রাকচারাল, হ্যাঁ, স্ট্রাকচারাল বা টিইউপি। নামটা ভুল হলো কিনা, না ঠিক আছে, টিইউআরএল, হ্যাঁ, স্ট্রাকচার এখানে সি ছুটে গেছে, স্ট্রাকচারাল, হ্যাঁ, স্ট্রাকচারাল। আর একটা হলো স্টোরেজ বা সঞ্চয়, সঞ্চয় পলিস্যাকারাইড, স্টোরেজ, স্টোরেজ দুই ধরনের হয়, হ্যাঁ। তো যেটা গাঠনিক বা স্ট্রাকচারাল সেটা মূলত সেলুলোজ জাতীয় হয়, সেলুলোজ। আর যেটা হলো স্টোরেজ সেটা হলো স্টার্চ, স্টার্চ বা শ্বেতসার বলা হয়, স্টার্চ বা শ্বেতসার। কোনটা আমাদের হজম হয় আর কোনটা আমাদের হজম হয় না বলতো? আকাশ বলতো যে এই দুইটার মধ্যে কোনটা হজম হয় আর কোনটা? হ্যাঁ, হ্যাঁ, তুমি আগে বলেছো, সাথে আগে বলছি। তাহলে এটা হজম হয়, এটা হজম হয় না, তাই না? এটা আমরা তৃতীয় অধ্যায়ে বিস্তারিত জানবো, কেন এটা হয় না হজম, কেন এটা হয়, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রাফেজ হলো কিন্তু গরু ছাগল কিন্তু ঠিকই হজম হয়, তাই না? তাই না? যে গরু ছাগলের হজম হয়, গরু ছাগলের হজম হওয়ার একটা মেইন কারণ হিসেবে বৈজ্ঞানিকরা মনে করে থাকে যে এই জিনিসগুলো হজম করার জন্য প্রচুর ব্যাকটেরিয়া লাগে, ব্যাকটেরিয়া কর্তৃক নিঃসৃত এনজাইম লাগে। তো আমরা কিন্তু যে কোনো খাবার খাইলে ধুয়ে টুয়ে খাই, তাই না? তারপরে সিদ্ধ করে খাই। তো এই জন্য আমাদের দেখা যায় যে ব্যাকটেরিয়া যুক্ত খাবার আমরা তেমন একটা খাই না। গরু ছাগলরা তারা কিন্তু হচ্ছে কোনো কিছু ধুয়ে খায় না, তারা প্রচুর ব্যাকটেরিয়া খায়, এবং ওই যে ব্যাকটেরিয়া খাইলো না, ওই ব্যাকটেরিয়া কর্তৃক নিঃসৃত এনজাইম ওই সেলুলোজ দহন করে। এটা ধারণা বৈজ্ঞানিকদের, হ্যাঁ। আমরা তো এটা খাই না। দেখবা ছাগলকে দেখবা তুমি যদি একটা কাঁঠালের পাতা পানি দিয়ে ধুয়ে টুয়ে দাও, ও খাইতে চাইবে না, কারণ ধুয়ে ফেললে ব্যাকটেরিয়া ধুয়ে দেবে, বুঝতে পারছো? ব্যাকটেরিয়া ধুয়ে দেবে, ও কিন্তু আর খাইতে চাইবে না। ব্যাকটেরিয়া সব খাইলে ওর উপকার, মানে ও হজম করতে পারবে। তারপরেও গরু ছাগলদের যেটা একটা সমস্যা, গরু ছাগলরা তো দাঁত ব্রাশ করে না, করে করে না, এমনকি কুলিও তো করতে পারে না, পারে? কুলি করে? তোমাদের এলাকায় করে না কি আবার? তাহলে কেউই কোনো গরু ছাগল কুলি করে না, ব্রাশ করে না, এদের দাঁতে মুখে প্রচুর ব্যাকটেরিয়া সারাক্ষণ, বুঝতে পারছো? তো এই জন্য দেখা যায় এদের হচ্ছে ওই ব্যাকটেরিয়াটাকে শহরে খেয়ে ফেলে, তখন এটা হতো। আচ্ছা, তো এখন সেলুলোজের বাংলা অর্থ আমরা কি বলবো বলো তো? সেলুলোজের বাংলা অর্থ বললে আমরা কি বলবো? বলতে পারো আঁশ, বা এটাকে সেলুলোজ বলতে বলতে কাষ্ঠতন্তু বা আঁশও বলা যাবে, তবে কাষ্ঠতন্তু বলা হয়। কাঠ তৈরিতে ব্যবহৃত হয়, তো তাই কাষ্ঠতন্তু। আর শ্বেতসার বা স্টার্চের বাংলা কি? না, যে বাংলা ভাষা তুমি মানে নিজেই বুঝো না, যেমন তুমি যদি একটা ধরো 1 2 এর বাচ্চাকে বলো স্বেচ্ছা, তো বুঝবে, কিন্তু ওটা তো বৈশিষ্ট্য, কিন্তু বললো যে স্বেচ্ছার আবার কি জিনিস? বৈশিষ্ট্য। সাদা, সাধারণত তোমার সাদাই হয়, চাউল টাউল সাদা টাদাই হয়, হ্যাঁ। কিন্তু আসলে স্বেচ্ছার বাংলা অর্থ শস্য দানা, শস্য দানা, বাংলা অর্থ শস্য দানা, হ্যাঁ, অথবা শস্য বিশেষ হয়, শস্য বিশেষ।
তো তাহলে আমাদের হচ্ছে মনে রাখবা উল্টা পাল্টা না হয়, সেলুলোজ আমাদের হজম হয় না। মানে এটা তুমি যদি খাও তাহলে কি হবে, সেলুলোজ শেষে আছে লুজ, তার মানে কি তোমার লুজ পায়খানা হবে, মানে ডায়রিয়া হয়ে যাবে যদি খাও। তুমি পরীক্ষামূলকভাবে কাঁঠাল পাতা খাও, দেখো তোমার লুজ পায়খানা হচ্ছে, বুঝছো? তাহলে এটা হজম হয় না, আর এটা আমাদের হজম হয় না, এটাও মনে রাখতে পারবো না। এরপরে দেখো, এরপরে উদ্ভিদ কোষ, মানে যারা হলো বড় বড় উদ্ভিদ, তাদের হচ্ছে কি কি উপাদান দিয়ে তারা গঠিত। উদ্ভিদের ক্ষেত্রে, বড় বড় উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ, হচ্ছে পেকটিন। প্রধান আচ্ছা, লিখছো এটা? আচ্ছা, তাহলে সেলুলোজ তো জানলাম, হেমিসেলুলোজটা কি? আকাশ বলতে পারবা হেমিসেলুলোজ জিনিসটা কি? হেমিসেলুলোজের বাংলা অর্থ? স্নেহা বলো, হেমিসেলুলোজের বাংলা অর্থ কি? এটা তো পলিস্যাকারাইড। হ্যাঁ, তুমি মানে ওইভাবে বলতে পারছো যে যেহেতু সেলুলোজ মানে কাষ্ঠতন্তু, তাই না, এই কারণে। আকাশ চেষ্টা করো। স্যার হেমি মানে হেমি মানে পারলে পারতা না? আচ্ছা আচ্ছা, হেমি বলতে ভিন্ন বোঝায়, হ্যাঁ, ভিন্ন ধর্মী পলিস্যাকারাইড। হেমি মানে ভিন্ন ধর্মী, ভিন্ন ধর্মী পলিস্যাকারাইড, ভিন্ন ধর্মী সেলুলোজ বা ভিন্ন ধর্মী পলিস্যাকারাইড। এটাকে হেটারো পলিস্যাকারাইডও বলা হয়, ভিন্ন ধর্মী পলিস্যাকারাইড। এটাকে হেটারো পলিস্যাকারাইড মানে, অর্থাৎ এই যে হেমিসেলুলোজ আছে না, এর আরেকটা নাম কি হেটারো পলিস্যাকারাইড। হেটারো পলিস্যাকারাইড, হেটারো মানে ভিন্ন, হেটারো পলিস্যাকারাইড, হেটারো পলিস্যাকারাইড, ভিন্ন ধর্মী পলিস্যাকারাইড। হ্যাঁ, এর মধ্যে কি কি ধরনের উপাদান থাকে? যেমন থাকে জাইলোজ, থাকে জাইলোজ, এই একটা পলিস্যাকারাইড। আর একটা থাকে হচ্ছে ম্যানোস, একটা থাকে হচ্ছে গ্যালাকটেন্স, ও গ্যালাক্টোজ, গ্যালাকটেন্স না গ্যালাক্টোজ, গ্যালাক্টোজকে গ্যালাকটেন্সও বলে অবশ্য, গ্যালাক্টোজ। আচ্ছা, তো এখন দেখো এই জিনিসগুলো আসলে এরকম নাম কেন হলো, যে তাহলে এখানে দেখো তো ভিন্ন ভিন্ন ধরনের গ্লুকোজ যুক্ত হয়েছে, ভিন্ন ভিন্ন ধরনের শর্করা, তাই না, যুক্ত হয়েছে। আর এমনি যখন আমি বলছি শুধু পলিস্যাকারাইড, তখন কিন্তু সেটা হতে পারে হোমো পলিস্যাকারাইড অথবা হেটারো বা হেমি পলিস্যাকারাইড হতে পারে। হ্যাঁ, তাহলে যখন হোমো পলিস্যাকারাইড হয়, হোমো মানে সদৃশ, সব এক, যেমন ধরো সবগুলো যে জাইলেজ হয় তাহলে এটা হোমো পলিস্যাকারাইড, সবগুলো ম্যানোস হলো তাহলে। কিন্তু যখন এই মিক্সচার একটা 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 এরকম মিক্সচার হয়ে যায়, তখন সেটা হেটারো পলিস্যাকারাইড। বুঝা গেল কি? হেটারো পলিস্যাকারাইড। আচ্ছা বলো তো, ওদের হচ্ছে কি এরকম একটু একটু ডিপলি শিখতে ভালো লাগছে না হলো না বুঝে এমনি ভালো, কোনটা বলো আকাশ? ডিপলি, ঠিক আছে, তো ডিপলি শেখাই ভালো, লজিক জেনে জেনে পড়ে ভালো, তাই না? কারণ এগুলো তো বইয়ে থাকে না যে কোনটা তারা কি বোঝায়, তাই না? এই জন্য একটু লিখে নিলে ভালো। আর আমি এটা পড়াচ্ছি অন্য বইয়ের, এই তথ্যটা আছে, হ্যাঁ,
অন্য বই আছে এবং এটা মেডিকেল অ্যাডমিশনে আছে। যেগুলো হচ্ছে, যেহেতু আমি মেডিকেল অ্যাডমিশনে পড়াই ছাত্র জীবন থেকেই, তো সেই জন্যে তোমাদের হচ্ছে যে আমি যেগুলো নোট করে দেবো, মানে অন্য বইয়ে যেটা আছে আর কি, হ্যাঁ, সেইগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আসে আসে বলেই কিন্তু নোট করছি। এটা কিন্তু এমনি এমনি না। তোমাদের 9-10 আর ইন্টারমিডিয়েট কিন্তু ভিন্ন। 9-10 তোমার যে বই ছিল ওই বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চিন বোর্ড পরীক্ষায় আসেনি, তাই কি না? কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু তা না। ইন্টারমিডিয়েটে তোমরা তো জেনেই গেছো যে একটা লেখকেরই 16-17টা করে বই, একটা লেখকের 16-17টা করে বই। এত বই পড়া তো একটা কঠিন কাজ, তাই কি না? তো সেই জন্য যদিও আমার লেখা বই আছে, এগুলো তোমরা নিয়ে নিবা, ভর্তি টর্তি হয়ে নিয়ে নিবা, কিন্তু হচ্ছে যে পাশাপাশি আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে এত মোটা বই তো এতগুলো পড়াও কঠিন। তোমার খাতায় যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোটস থাকে তাহলে তোমার জন্য সুবিধা। এই জন্য একটু নোট করে রাখতে হবে, তাই না? জাইলোসের বাংলা অর্থ হলো হলুদ আঠালো উপাদান। জাইলোসের বাংলা অর্থ হলুদ আঠালো উপাদান। হলুদ আঠালো উপাদান, এটা কাঠে পাওয়া যায়। হ্যাঁ, কাঠে দেখবা যে একটু হলুদ হয়, কিন্তু কাঠ দেখবা যে একটু হলুদ ধরনের হয়। হ্যাঁ, কোষগুলা একটার সাথে একটা লেগে থাকার ক্ষেত্রে এখানে আঠা প্রদান করে, নিরেটভাবে সুন্দর করে যেন লেগে থাকে, এটা আর কি। হ্যাঁ, ম্যানোজ হচ্ছে আরবি শব্দ, এটা আসছে আরবি শব্দ মান্না থেকে। ম্যানোজ কথাটা আসছে আরবি শব্দ মান্না থেকে। মান্না মানে ফল, যেমন ফ্রুটস মানে ফল, মান্না মানেও ফল। তো ফলের মধ্যে এটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, ম্যানোজ নামক শব্দ পাওয়া যায়, এই জন্য এরকম নাম হয়েছে। গ্যালাক্টোস নাম হয়েছে কেন? গ্যালাক্টোস নাম হচ্ছে, গ্যালাক্টো মানে হলো দুধ। গ্যালাক্টো মানে দুধ, মানে দুধের শর্করা, দুধের মধ্যে এটা পাওয়া যায়। হ্যাঁ, তো হেমিসেলুলোজে সাধারণত, এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবা, হেমিসেলুলোজে সাধারণত 500 থেকে 3000 এরকম উপাদান থাকতে পারে। 500 থেকে 3000, 500 থেকে 3000 এরকম উপাদান থাকতে পারে, বুঝতে পারছো? তার মানে অনেক উপাদান দিয়ে এরা গঠিত। আরেকটা দেখো যে তোমার হলো সাধারণত কোষ প্রাচীরের পুরুত্ব হয় কত, মানে এই উদ্ভিদ কোষ যারা বড় শ্রেণীর উদ্ভিদ আর কি, তাদের পুরুত্ব কত? এটাও এই বইয়ে নাই, অন্য বই আছে। 0.1 মাইক্রোমিটার থেকে 10 মাইক্রোমিটার। এটা হচ্ছে সাধারণভাবে হলো যে তোমার পুরুত্ব হয়ে থাকে এর মধ্যে আর কি। হ্যাঁ, 1 মাইক্রোমিটার ইজিকালটা কিন্তু 1 মাইক্রোমিটার ইজিকালটা হচ্ছে 1 মাইক্রোমিটার ইজিকালটা 0.001 মিলিমিটার। তার মানে কত সূত্র, তাই না? 100 ভাগে 1 ভাগ। হ্যাঁ, এটা মানে এটা এই ইয়েটা বোঝায় আর কি। হ্যাঁ, তাহলে এটা হলো অন্য বইয়ের তথ্য। হ্যাঁ, এগুলো হচ্ছে লাগবে আর কি অ্যাডমিশনের জন্য। এবার আমরা চলে আসি, এবার আমরা আবুল হাসানেরটা পড়লেই হয়ে যাবে। আবুল হাসানেরটা আমরা হচ্ছে ভৌত গঠন থেকে পড়লেই হয়ে যাচ্ছে। তো তাহলে এখানে প্রথমে আমরা যদি দেখি যে কোষ প্রাচীর কাকে বলে, তো এখানে একটা সহজ সংজ্ঞা দেওয়া আছে যে প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষিত শক্ত ও জড় উপাদান। ওই যে জড় মানে তো যার মধ্যে কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটে না, তাই না? সেটাই তো জড়। তো শক্তও তো হয়, আমরা তো হাত দিয়েও দেখি শক্ত, তাই কিনা? যে শক্ত উপাদান দিয়ে আবৃত এই জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, মানে যেহেতু উদ্ভিদ কোষ মানেই সেখানে কোষ প্রাচীর থাকবে, তাই এটা একটা গুরুত্বপূর্ণ অন্যতম বৈশিষ্ট্য এটা বলা হচ্ছে। হ্যাঁ, উদ্ভিদ কোষে মধ্যপত্তার ব্যাপারটা আমরা এই কোষ প্রাচীরের ভৌত গঠন পড়ার সময় আমরা জেনে ফেলবো। হ্যাঁ, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা তো জানোই, তাই না? এই তাহলে দেখো ভৌত গঠন, আজকে ভৌত গঠন পড়ানোর সময় আর হবে না। আচ্ছা, আগামী দিন আমরা ভৌত গঠন থেকে শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে, আগামী দিন ভৌত